একজন অশিক্ষিত হিন্দু যোগী, যিনি আত্মদীপ্ত ভাবন্মদ মিস্টিক, যার মধ্যে বিদেশি শিক্ষার সামান্যতম স্পর্শ বা চিহ্ন ছিল না। কলকাতার সর্বোত্তম শিক্ষিত যুবকেরা যখন তাঁর চরণতলে প্রণত হল, তখন যুদ্ধজয় হয়ে গিয়েছে। বিবেকানন্দের সম্বন্ধে তার গুরু বলেছিলেন, তিনি জগৎকে দু হাতে ধরে বদলে দেবার মতো শক্তিমান পুরুষ। সেই বিবেকানন্দের যাত্রা জগতের সামনে প্রথম প্রকাশ্যে দেখিয়ে দিল, ভারত জেগেছে। শুধু বেঁচে থাকার জন্য নয়, জয় করবার জন্য সে জেগেছে। যে রামকৃষ্ণের পাদস্পর্শে পৃথিবীতে সত্য যুগ নেমেছে, যার স্পর্শে ধরণী সুখমগ্না, যার আবির্ভাবে বহু যুগ সঞ্চিত তমভাব বিদূরিত, যে শক্তির সামান্য মাত্র উন্মেষে দিগ দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিত হয়েছে, যিনি পূর্ণ, যিনি যুগধর্ম প্রবর্তক, যিনি অতীত অবতারগণের সমষ্টি স্বরূপ, তিনি ভবিষ্যৎ ভারত দেখেননি কিংবা সে সম্পর্কে কিছুই বলেননি, এ কথা আমরা বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস, যা তিনি মুখে বলেননি তা তিনি কার্যে করে গেছেন। তিনি ভবিষ্যৎ ভারতকে, ভবিষ্যৎ ভারতের প্রতিনিধিকে আপন সম্মুখে বসিয়ে গঠিত করে গেছেন। এই ভবিষ্যৎ ভারতের প্রতিনিধি স্বামী বিবেকানন্দ। অনেকে মনে করেন যে স্বামী বিবেকানন্দের স্বদেশ প্রেমিকতা তার নিজের দান, কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে বোঝা যেতে পারা যায় যে তার স্বদেশ প্রেমিকতা তার পরম পূজ্যপাদ গুরুদেবেরই দান। তিনিও নিজের বলে কিছুই দাবি করেননি। লোকগুরু তাকে যেভাবে গঠিত করেছিলেন, তাই ভবিষ্যৎ ভারতকে গঠিত করবার উৎকৃষ্ট পন্থা। তার সম্বন্ধে কোনো নিয়ম বিচার ছিল না। তাকে তিনি সম্পূর্ণ বীর সাধকভাবে গঠিত করেছিলেন। তিনি জন্ম থেকেই বীর, এটা তার স্বভাবসিদ্ধ ভাব। শ্রী রামকৃষ্ণদেব তাকে বলতেন, তুই যে বীর রে। তিনি জানতেন যে তার ভিতর যে শক্তি সঞ্চয় করে যাচ্ছেন, কালে সেই শক্তির উদ্ভিন্ন ছটায় দেশ প্রখর সূর্যকর জালে আবৃত হবে। আমাদের যুবকগণকেও এই বীরভাবে সাধনা করতে হবে। তাদেরকে বেপরোয়া হয়ে দেশের কার্য করতে হবে এবং অহরহ এই ভগবত বাণী স্মরণ পথে রাখতে হবে, তুই যে বীর রে। যীশুখ্রিস্ট সেন্ট পলকে উপযুক্ত আধার মনে করে প্রথমে তাকেই গঠিত করেছিলেন। তিনি তাকে দেখেই বুঝেছিলেন যে সমস্ত ইউরোপ তার পদতলে। ছবির মতো স্পষ্ট দেখিয়েছিলেন যে সেন্ট পল রোমে দাঁড়িয়ে যে ভাব প্রচার করছেন, সেই ভাব সমস্ত ইউরোপে ছড়িয়ে পড়ছে। তেমনি যখন স্বামী বিবেকানন্দ প্রথম শ্রী রামকৃষ্ণের নিকট আগমন করেছিলেন, তাকে দেখেই তিনি বুঝেছিলেন যে সমস্ত ভারত তার নিকট আসছে, সমস্ত ভারত তার পদতলে মস্তক লুটিয়ে পড়ছে, সমস্ত ভারত তাকে সর্বস্ব দান করতে আসছে। ভারতের জাতীয় আদর্শের বীজ বিবেকানন্দের ভিতর নিহিত ছিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেটাই বাড়ি সিঞ্চনে বর্ধিত করেছিলেন। তাই ভবিষ্যৎ ভারতের প্রতিনিধিকে অতি যত্নে গঠিত করেছিলেন। তিনি তাকে দেখেই বুঝেছিলেন যে এর দ্বারাই ভারতের এবং সমগ্র পৃথিবীর কল্যাণ সাধিত হবে। তিনিও ছবির মতো প্রত্যক্ষ করে দেখিয়েছিলেন যে স্বামীজি তার আদেশ সমস্ত পৃথিবীতে প্রচার করছেন। বিবেকানন্দই আমাদের জাতীয় জীবন গঠনকর্তা, তিনিই এর প্রধান নেতা। তাই কাল যা তার আদর্শ ছিল, আজ সেই আদর্শ নিয়ে ভারতবাসী জীবন পথে অগ্রসর হয়েছে। 6 চৈত্র রবিবার 1316 আমরা বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণদেবের জন্মোৎসব দেখতে গিয়েছিলাম। সে রামকৃষ্ণ নেই,
সে বীর তেজস্বী বিবেকানন্দ নেই, কিন্তু তাদের শক্তি, তাদের ভাব সমগ্র ভারতকে অমরত্ব দেবার জন্য মহাশক্তি ধারণপূর্বক ছুটেছে। সম্মুখে যাকেই পাচ্ছে তাকেই অমৃত বাড়ি সিঞ্চনে বরণ করে নিচ্ছে। অতিথির বেশে স্বদেশ মূর্তি ধারণ করে তার হৃদয় অধিকার করে বসছে। রামকৃষ্ণ কি ছিলেন? মানুষই আধারে প্রকট ভগবান। আর বিবেকানন্দ মহাদেবের নয়ন নিঃসৃত এক দীপ্ত কটাক্ষ। কিন্তু তার পিছনে ছিল সেই ভাগবত দৃষ্টি যা থেকে উদ্ভূত বিবেকানন্দ, মহাদেব স্বয়ং এবং ব্রহ্মা বিষ্ণু ও বিশ্বাতীত ওম। বিবেকানন্দের প্রভাব এখনও বিপুলভাবে কাজ করে চলেছে, আমরা দেখতে পাই। ঠিক জানি না কী রূপে, বলতে পারি না কোথায়, এমন কিছুতে যা এখনো স্পষ্ট নয়, এমন কিছু যা সিংহ প্রতিম, বিরাট, সম্মধিদীপ্ত, যা সমুদ্রের জোয়ারের মতো প্রবেশ করেছে ভারতবর্ষের মর্মকেন্দ্রে, এবং তা দেখে আমরা সৌল্লাসে বলে উঠি, ওই দেখো বিবেকানন্দ এখনো জেগে মাতৃমর্মে, মাতৃ সন্তানদের মর্মলোকে। মাদ্রাজি পণ্ডিতদের প্রতি বিবেকানন্দের প্রসিদ্ধ উক্তিটিই ধরো। তার কি একটা কথার সংশয় প্রকাশ করে পণ্ডিত বলেছিলেন, কিন্তু শঙ্কর তো তা বলেন না। তাতে বিবেকানন্দের জবাব ছিল, না, আমি বিবেকানন্দ, আমি বলছি। পণ্ডিত একেবারে হতবাক। আমি বিবেকানন্দ? তার এই কথা সাধারণের কাছে হিমালয় প্রমাণ অহমিকার মতো শোনাবে, কিন্তু বিবেকানন্দের আধ্যাত্মিক অভিজ্ঞতায় কিছু ভুয়ো বা ঝুটো ছিল না। আর এ তার অহমিকা নয়, কিন্তু এটি অতি মহতের বোধ, যে জন্য তার জীবন, যার প্রতিনিধিরূপে তার সংগ্রাম, তাকে কেউ খর্ব বা তুচ্ছ করবে তা তার সহ্য হতো না।